সুধীমণ্ডলী, এখন বক্তব্য রাখবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত মাননীয় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এবং ইঞ্জিনিয়ারিং চিফ, মাননীয় সংসদবৃন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি 1975-এর 15 আগস্ট কাল রাতের ইতিহাসের নির্মম নৃশংস হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী মহিষা নারী বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব সহ অন্যান্য শহীদদের। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান এবং লাল সবুজ পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ছিল বিশ্ব সর্ববৃহৎ এ বদ্বীপ ভূখণ্ডকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। আপনি তার সুযোগ্য কন্যা হিসাবে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আপনার অমিত সাহস, দূরদৃষ্টি ও সুযোগ্য নেতৃত্বে মাত্র 1 দশকের ব্যবধানে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। আপনি ডিজিটাল বাংলাদেশের উপকার, আপনার রূপকল্প 2021, রূপকল্প 2041 আজ আপামর বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন এবং উন্নয়নের মহাসড়কে অব্যাহত গতিতে এগিয়ে চলা বহির্বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলের পরিচিতি এনে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 1971 সালের 9 মাসের ব্যাপক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে জাতির পিতা একটি সদ্য স্বাধীন দেশের জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছেন। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই অসাধারণ দর্শনের ভিত্তিতে জাতির পিতা একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জাতিকে উপহার দেন জাতীয় প্রতিরক্ষা নীতি 1974। সম্মানিত সুধীমণ্ডলী, 75-এর 15 আগস্টের পর বাংলাদেশের পিছনে ফেরার পালা শুরু হয়। পিছন দিকে ফিরতে থাকা দেশের জন্য উন্নয়ন এবং সেই সাথে দেশের আপামর মানুষের ভাগ্য উন্নয়ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব লাভের পর দেশ আবার সামনের দিকে এগোতে থাকে। দেশি বিদেশি চক্র যখন স্বপ্নের পদ্মা সেতুকে নির্মাণকে কালিমা লিপ্ত অনিশ্চিত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল, তখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী ও প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়ে এদেশের 17 কোটি মানুষের মনোবলকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। আজ সমগ্র দেশে সার্বিক অবকাঠামোগত এবং আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক কার্যক্রম চলছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে যেখানে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, সেখানে অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে আমাদের অর্থনীতির সার্বিক ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছি। বিশ্ব সভ্যতার ইতিহাস আমরা দেখতে পাই উন্নত দেশগুলি শত বর্ষব্যাপী উন্নয়ন করেনি। প্রতিটি দেশেরই বৈপ্লবিক উন্নতি হয়েছে 20 থেকে 30 বছরের একটি নির্দিষ্ট সময়ে। আপনি প্রধানমন্ত্রী, বাংলাদেশ আপনার সুদৃঢ় নেতৃত্বে বৈপ্লবিক সেই উন্নতির পরম কাঙ্ক্ষিত যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে। আজ হতে শতবর্ষ পরে সেই সময়ের মানুষেরা নিশ্চিতভাবেই সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের কাতারে উন্নীত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে সবসময় সচেষ্ট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণীত হয়েছে।
প্রতিরক্ষা নীতিকে সামনে রেখে একটি যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়েছে এবং যার বাস্তবায়ন আমরা ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে নিয়েছি। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে সামরিক জাদুঘর অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণে যারা শ্রম, মেধা, মনন বিনিয়োগ করেছেন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের উদ্বোধনের আয়োজনকে সফল করার জন্য উপস্থিত মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণের শুরু থেকে শেষ অবধি সদাই নির্দেশনা দিয়েছেন এবং আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন। এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং সীমাহীন কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, এ পর্যায়ে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, বাহিনী প্রধানগণ, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতির জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ মহেন্দ্রক্ষণে ঢাকার কেন্দ্রবিন্দু বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর স্থাপনের মহতী এই উদ্যোগ সশস্ত্র বাহিনীর প্রতি আপনার সদয় অনুভূতির বহিঃপ্রকাশ। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির স্বাধীনতা ও লাল সবুজ পতাকার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নবনির্মিত এই জাদুঘরের শৈল্পিক নিদর্শন পর্যবেক্ষণের মাধ্যমে দেশবাসী ও অন্যান্য দর্শনার্থীগণ জাতি গঠনে সামরিক বাহিনীর অবদান উপলব্ধি করবে। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, নান্দনিক ও আধুনিক সুবিধা সম্বলিত এই জাদুঘরের দ্বিতীয় তলায় রয়েছে বিমান বাহিনী গ্যালারি, যেখানে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীর উত্থান ও ক্রমবিকাশের ধারাবাহিক ঐতিহাসিক নিদর্শন এবং বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত বীরত্বগাথা। এছাড়াও রয়েছে হলোগ্রাফি সেন্টার থিয়েটার, যেখানে আধুনিক হলোগ্রাফিক শোতে জীবন্ত হয়ে উঠবে যুদ্ধ বিমানের শ্বাসরুদ্ধকর অভিযান এবং বিমান বাহিনীর বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম। বিমান বাহিনীর গ্যালারিতে স্থাপন করা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর, যেখানে বসে দর্শনার্থীগণ সরাসরি আস্বাদন করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি। এছাড়া এই জাদুঘরে বিমান বাহিনীর প্রকৃত উন্নয়ন চিত্র ও সামগ্রিক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত রূপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে, যা নিঃসন্দেহে বিমান বাহিনীর জন্য আনন্দ ও গৌরবের। আমি বিশ্বাস করি নান্দনিক এই স্থাপনা সামরিক বাহিনীর ঐতিহ্যের সাথে দেশের আপামর জনসাধারণের সংযোগ স্থাপনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশের যে কোনো পরিস্থিতিতে আপনার নির্দেশনা বাস্তবায়ন করতে বাংলাদেশ বিমান বাহিনীর নির্ভীক ও দেশপ্রেমিক সদস্যগণ সদা প্রস্তুত। পরিশেষে আমি আবারও এই অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতির জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী।
আমি এ প্রকল্প পরিচালক সহ যাদের অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মিত হলো তাদেরকে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন সম্মানিত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সেনা ও বিমান বাহিনী প্রধান, উপস্থিত সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে আজ রচিত হতে যাচ্ছে সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন এক অধ্যায়। শত কর্মব্যস্ততার মাঝেও ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় উপস্থিতির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অসামান্য ত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক এবং সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য। সেই সাথে আমি আরও স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের মাঝে অমর হয়ে আছেন। সমগ্র জাতি তাদের এই অসামান্য অবদান চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। উপস্থিত সুধীমণ্ডলী, একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য যে কয়টি মাধ্যম আছে তার মধ্যে জাদুঘর অন্যতম। এ লক্ষ্যেই নবনির্মিত এই জাদুঘরের মাধ্যমে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও জীবনধারা দেশের মানুষের নিকট দৃষ্টিনন্দনভাবে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটি নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং দিক নির্দেশনা আমাদের সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত সামরিক জাদুঘর জাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম শ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি। এজন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত বিশাল সমুদ্র অঞ্চল এবং মাত্র 2টি গানবোট পদ্মা ও পলাশ দিয়ে শুরু করা আমাদের নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। একই সাথে আপনার প্রজ্ঞা ও দৃঢ় অঙ্গীকারের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে ব্লু ইকোনমির দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী বিস্তীর্ণ সামুদ্রিক এলাকার অতন্দ্র প্রহরী হিসাবে সর্বদা নিয়োজিত রয়েছে। বলা বাহুল্য, যাদের কষ্টার্জিত অর্থে আজকের এই আধুনিক নৌবাহিনী গঠিত হয়েছে তাদের পক্ষে বাহিনী সম্পর্কে অবগত হওয়ার সুযোগ খুবই সীমিত। আমার দৃঢ় বিশ্বাস এ জাদুঘর মুক্তিযুদ্ধে নৌবাহিনীর অনবদ্য ভূমিকা, এর ইতিহাস এবং ঐতিহ্য এবং উন্নয়নের ধারা প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের জ্ঞানের জগৎকে সম্প্রসারিত করবে। একই সাথে দেশের সাধারণ জনগণ সহ সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দেশপ্রেম ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত করবে। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী লোকচক্ষুর অন্তরালে এবং গভীর সমুদ্রে, এমনকি অত্যন্ত প্রতিকূল পরিবেশেও সর্বদা দায়িত্বে নিয়োজিত থাকে।
বিশেষ করে সাবমেরিনে অবস্থানকালীন নৌ সদস্যদের জীবনযাত্রা আপামর জনসাধারণের নিকট বেশ কৌতূহলের বিষয়। আমার দৃঢ় বিশ্বাস, দর্শনার্থীগণ এই সামরিক জাদুঘর পরিদর্শন করে এ সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবে। এছাড়া আগামী দিনে জাদুঘর আরও সমৃদ্ধিশালী ও তথ্যবহুল হয়ে নতুন প্রজন্মের নিকট সশস্ত্র বাহিনীর ইতিহাস ও ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপনে সক্ষম হবে। পরিশেষে শত কর্মব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ নৌবাহিনী চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডিকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বাহিনী প্রধানগণ, প্রতিরক্ষা সচিব, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। সেই সাথে আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমি আরও স্মরণ করছি সশস্ত্র বাহিনীর সকল শহীদদের, যারা শুধু স্বাধীনতা যুদ্ধেই নয়, তার পরবর্তী সময়েও দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সময় আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘদিন যাবৎ আমরা অপেক্ষায় ছিলাম একটি উপযুক্ত সামরিক জাদুঘরের, যার মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য উন্নয়নের ক্রমবিকাশকে ভবিষ্যৎ প্রজন্মের নিকট যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাস্তবায়িত হয়েছে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। আজ আপনার দ্বারা সামরিক জাদুঘরটি উদ্বোধনের মাধ্যমে আমাদের সেই অপেক্ষার অবসান হলো। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উন্মুক্ত করার এই অধ্যায়টি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য আপনাকে আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রকল্পটি ছিল আমাদের জন্য একটি গর্বের প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নের সার্বিক দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে আপনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনা সদরের জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন বৈঠকে শুধুই নয়, আমি যখন জাদুঘর পরিদর্শনকালেও লক্ষ্য করেছি, এক প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের ভিতর ছিল অদম্য স্পৃহা এবং নির্মল স্বতঃস্ফূর্ততা। বিশেষ করে চিফ অফ জেনারেল স্টাফ, ইঞ্জিনিয়ার ইন চিফ, প্রকল্প পরিচালক এবং সেনা সদস্যের সংশ্লিষ্ট সকল পরিদপ্তর নিবিড়ভাবে এর সাথে সম্পৃক্ত থেকেছে। প্রকল্প বাস্তবায়নের পর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এবং এর আজকের এই শুভযাত্রায় আমরা সকলেই আজ সত্যি আনন্দিত এবং গর্বিত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের অভ্যন্তরে সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশসমূহে নিজ নিজ বাহিনীর তত্ত্বাবধানে পরিকল্পনা রাখা হয়েছে।
বাহিনী ত্রয় নিজ নিজ অংশে বিভিন্ন বিষয়বস্তু বা থিমের উপর ভিত্তি করে ইতিহাসের তথ্য উপাত্ত বিভিন্ন উপকরণ এবং সংগ্রহ সম সাজিয়েছে। আমি নিশ্চিত জাদুঘরটি ইতিহাস সম্পর্কে উৎসুক মানুষের হৃদয়ে আকর্ষণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী দিক নির্দেশনা এবং সুদক্ষ নেতৃত্বের ফলেই এই সামরিক জাদুঘর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বিশেষায়িত এই আন্তর্জাতিক মানের জাদুঘরটি উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে শুধু দেশের জনগণের কাছেই নয়, বরং বিশ্বের দরবারে সঠিকভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি। আর এজন্য আমরা সত্যিই ধন্য। আপনার এই অবদান সশস্ত্র বাহিনী চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান সময় ব্যয় করে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের শুভ উদ্বোধন করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আবারও আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ পুনরায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সহায় হোক। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, এখন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী মণ্ডলী, এখন মোনাজাত পরিচালনা করবেন ধর্মশিক্ষক আবু তুরাব মোশতাক আহমদ। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ইয়া রাব্বুল আলামিন, এই শুভ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের শুভ উদ্বোধন করলেন। হে আল্লাহ, এই কল্যাণকর কাজে আপনি রহমত ও বরকত দান করুন। হে আল্লাহ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরকে আগামী প্রজন্মের জন্য জ্ঞান আহরণ ও সংরক্ষণে প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের মরহুম সকল সদস্যকে শহীদের মর্যাদা দান করুন এবং তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের জীবিত সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। ইয়া আল্লাহ, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় শহীদ হয়েছেন তাদের পরকালীন জীবনকে আল্লাহ আপনি শান্তিময় করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
ইয়া আল্লাহ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে সার্বিক শান্তি এবং সমৃদ্ধি দান করুন এবং আমাদের দেশ ও দেশবাসীকে করোনা ভাইরাস সহ সকল মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। দেশে বিদেশে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যের জান এবং মালের হেফাজত করুন। হে আমাদের পালনকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশ পরিচালনায় যারা নেতৃত্বে রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহ সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। ইয়া রহমানুর রহিম, আমাদের দেশ ও জাতির উপর আপনার খাস রহমত এবং বরকত নাজিল করুন। বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর আপনার খাস রহমত এবং বরকত নাজিল করুন। ওয়াসালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ, তিন বাহিনী প্রধান এবং সুধী মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ আমরা উদযাপন করছি। আর এই দিনে আমি মনে করি যে আমরা আজকে যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কিছুক্ষণ আগেই ডিজিটালি উদ্বোধন করলাম, এটা আমাদের সামরিক সশস্ত্র বাহিনীর জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আর তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী সম্পর্কে অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনী সম্পর্কে আমাদের শিশু এবং তরুণ প্রজন্ম তারা যেমন উদ্বুদ্ধ হবে, সম্যক জ্ঞান পাবে, আবার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা দেশের জন্য বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছেন, দেশে বিদেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন, তাদের জন্য একটা প্রেরণা আসবে এবং তাদের একটা আত্মতৃপ্তি হবে। কাজেই এই জাদুঘরটি আজকে সম্পন্ন হয়েছে এবং আমি উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের এই দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এবং যার দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি নিজেকে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য উৎসর্গ করেছিলেন। বাংলাদেশ এবং বাঙালি জাতি একটা স্বতন্ত্র জাতিসত্তা পাবে, একটি স্বতন্ত্র রাষ্ট্র পাবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি একই সাথে স্মরণ করি জাতীয় চার নেতা এবং ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনকে, যাদের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে বিদেশে যারা কর্মরত থেকে জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আর সারা বিশ্বের শান্তি রক্ষায়, জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালন করতে যে যারা জীবন দিয়েছে তাদেরকেও আমি স্মরণ করছি। বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীনতা অর্জনের পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব জাতির পিতা হাতে নিয়েছিলেন, কিন্তু মাত্র ৩.৫ বছর সময়। এই সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে একদিকে যেমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, অপরদিকে আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা। সেই সময় কোনো কারেন্সি নোট ছিল না, রিজার্ভ মানি ছিল না,
সম্পূর্ণ যুদ্ধে ক্ষতবিক্ষত একটি দেশ। কিন্তু ৩.৫ বছরের মধ্যেই তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে আমাদের সেনা নৌ বিমান বাহিনী যেমন গড়ে তোলেন, মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন তাদের ট্রেনিংয়ের জন্য, এবং সেই সাথে সাথে সমগ্র বাংলাদেশটাকে সেই বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে শূন্য থেকে যাত্রা শুরু করে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে রেখে যান। এরপর তিনি যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা ছিল বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ের মানুষ তারাও যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং আর্থসামাজিক উন্নতি যাতে হয়, তার জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি হাতে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য সেটা তিনি সম্পন্ন করে যেতে পারেননি। ৭৫-১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে সেই দিন হত্যা করা হয়েছে আমার মা বেগম ফজিলতুন্নেছা মুজিবকে, যিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন পর্দার আড়ালে থেকে। ওই দিন ওই বাড়িতে হত্যা করা হয়েছে আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল। স্বাধীনতা যুদ্ধে যে ট্রেনিং দেওয়া হয়েছিল, সামরিক ট্রেনিংয়ের প্রথম ব্যাচেরই কামাল একজন সদস্য ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করা হয় আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা শেখ জামাল। সেও সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে আমাদের সেনাবাহিনীতে যোগদান করেছিল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছোট্ট ভাইটি 10 বছরের, তার জীবনের একটা স্বপ্নই ছিল যে সে বড় হলে সেনা অফিসার হবে, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। ওই শিশুটিকেও নির্মমভাবে হত্যা করা হলো। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি তাদের বিয়ে হয়েছে, হাতে তাদের মেহেদির রং। ঘাতকের বুলেট তাদের বুকে তাজা রক্ত ওই মেহেদির রঙকে যেন আরও রাঙিয়ে দিয়েছিল এবং তাদেরকে শেষ করে দেয়। এভাবে আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাছের, তিনি পঙ্গু ছিলেন, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি, সব বাড়িতেই আক্রমণ করা হয়েছে। প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপর কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে আমরা আপনজন হারিয়েছি সত্য, কিন্তু বাংলাদেশ কি হারিয়েছিল? একের পর এক কু হয়েছে। কত সামরিক অফিসার সৈনিক জীবন দিতে হয়েছে তাদেরকে। অনেক পরিবার এখনও তাদের খোঁজও পায়নি আপনজনের। পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপরে অত্যাচার নির্যাতন। আর সেই সাথে বাংলাদেশ যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে আদর্শ থেকে বিচ্যুত হয়। বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায়, যা কখনো হওয়ার কথা না। যাই হোক, 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমাদের সশস্ত্র বাহিনীগুলিকে আধুনিকভাবে গড়ে তোলা, প্রযুক্তি জ্ঞান দেওয়া এবং বিশ্ব দরবারে যেন তারাও মাথা উঁচু করে চলতে পারে, সেইভাবেই কিন্তু আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় এবং বাস্তবায়ন শুরু করে। একদিকে যেমন বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ শুরু করি, যেমন আমরা এদেশের মানুষের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, মানুষের ভাগ্য পরিবর্তন, বিভিন্ন কর্মসূচি হাতে নিই। সেই সাথে সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য বেসরকারি খাতগুলি আমরা উন্মুক্ত করে দিই, যাতে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। 5টি বছর ক্ষমতায় আমরা ছিলাম, অন্তত এটুকু দাবি করতে পারি বাংলাদেশের জন্য সেটা স্বর্ণযুগই ছিল। বাংলাদেশের মানুষের মাঝে একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল যে তারাও জীবনে সুন্দরভাবে বাঁচতে পারে। আর সরকার যে জনগণের সেবক, সেটাই আমরা প্রমাণ করেছিলাম। তারপর অবশ্য সরকার আসতে পারিনি। পরবর্তীতে 2009 আবার সরকারে আসি। আর বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা,
সেই সাথে আমাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেগুলি সম্পর্কেও জ্ঞান অর্জন করা একান্ত দরকার। আজকে যে সামরিক জাদুঘর, এই জাদুঘরটি প্রথমে নির্মিত হয়েছিল কিন্তু খুব ক্ষুদ্র পরিসরে, কিন্তু এই আমাদের বিজয় সরণির পাশে যে জায়গাটি, এই জায়গায় এই জাদুঘরটি প্রস্তুত করা হয়। তো আমার এখানে আকাঙ্ক্ষা ছিল যে এটাকে এমনভাবে তৈরি করা যেটা খুব একটা আকর্ষণীয় স্থান হবে। তারই পাশে আরেকটি জায়গায় আমি প্রথমবার যখন সরকার আসে তখন এই প্ল্যানেরিয়াম করে ফেলি। আমরা এই সত্যি কথা বলতে কি, যে কোনো কাজ যখন এই প্রথমবার করতে গেছি প্রতিটি ব্যাপারেই কিন্তু আমাকে পরবর্তী সরকার এসে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। প্ল্যানেটোরিয়াম যখন আমি করলাম এর জন্য আমার বিরুদ্ধে 2টি মামলা দেওয়া হয়েছিল, কেন আমি ঠিক জানি না। যা হোক, এই প্ল্যানেটোরিয়াম যখন আমি করেছি তখনই আমরা সমস্ত ইউটিলিটিগুলি যেন সামরিক জাদুঘর এবং প্ল্যানেটোরিয়াম সবাই মানে শেয়ার করতে পারে সেই ব্যবস্থাটাও নিয়েছিলাম। আর সেই সাথে সাথে সরকার প্রধান হিসেবে বিভিন্ন বিদেশে আমরা যাই বা কোনো সরকার প্রধান যখন আমাদের দেশে আসে বেড়াতে, তখন যে সমস্ত উপহার দেয় সেগুলিকে সংরক্ষণ করা এবং সেগুলি একটু দৃষ্টিনন্দনভাবে রাখা এবং মানুষের সামনে তুলে ধরা। আমাদের একটি তোষাখানা জাদুঘর আছে, সেটা আমাদের বঙ্গভবনে, ওটা স্টোররুমের মতো সব জিনিসগুলি রাখা, কিন্তু সেগুলি মানুষের সামনে প্রদর্শন করবার ব্যবস্থাটাও আমি নিই। তো সেই একই সাথে এই জায়গায় আমরা তোষাখানা জাদুঘরও একটা নির্মাণ করি এবং এটা সামরিক বাহিনীর হাতেই দিয়েছিলাম। আর এবং একটা কমিটিও আমরা করে দিই। আর সেই সাথে সাথে সামরিক জাদুঘরটাকেও অত্যন্ত আধুনিক করে গড়ে তোলা, যেন সেটা এত দৃষ্টিনন্দন হয় যেন এটার জন্য সারা বিশ্বে যত সামরিক জাদুঘর হয়েছে তার মধ্যে যেন শ্রেষ্ঠ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটাই আমার আকাঙ্ক্ষা ছিল। এবং আমি সত্যি আনন্দিত যে সত্যি এটাকে আমি মনে করি এখনও, আমি অবশ্য একেবারে সরজমিনে দেখিনি, প্রাথমিক পর্যায়ে যখন তৈরি শুরু হয় তখন কিছুটা দেখেছি, আর বারবার যখন যতটুকু ডেভেলপ হয়েছে আমি ছবিগুলি দেখেছি এবং যখন যেটা আমার নির্দেশনা দেওয়ার আমি দিয়েছি। কিন্তু আমি যতটুকু সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখতে তারা উদ্বুদ্ধ হবে, এটাই আমি মনে করি। কাজে এই জাদুঘরটা শুধু প্রদর্শনীর জন্যই না, এটা আমাদের এই তরুণ প্রজন্মকে তাদের যেমন ভিতরে একটা আকর্ষণ হবে, আবার দেশপ্রেম উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেম জাগ্রত হয়ে তারা আমাদের সশস্ত্র বাহিনীতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যোগদান করতে আগ্রহী হবে, এগিয়ে আসবে। তবে বাস্তবতা হলো আমাদের যে পররাষ্ট্র নীতিমালা, যেটা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিটাই বিশ্বাস করি আর সেই নীতি মেনেই আমরা চলছি। এবং আমি অন্তত এটুকু বলতে পারি যে 2009 সাল থেকে এই পর্যন্ত আমরা সরকারে আছি, 96 সালেও আমরা সরকারে ছিলাম, তখনও আমরা কিন্তু এই নীতিটা অনুসরণ করেই চলেছি। আমরা প্রথমবার যখন সরকারে আসি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি, আমরা কিন্তু নিজেরাই করেছি, আমরা কোনো বাইরের কাউকে এখানে হাত দিতে দেইনি, কারণ এটা আমার নিজের দেশের ভিতরে আভ্যন্তরীণ ব্যাপার। আমার দেশের নাগরিক, তাদের সমস্যা থাকলে সেটা আমরাই সমাধান করতে পারবো এবং সেভাবে আমরা সেটা করতে পেরেছি। ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির ন্যায্য হিস্সা আমরা আদায় করেছি। পাশাপাশি আমাদের বিশাল সমুদ্র সীমা, যে সমুদ্র আইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে করে গিয়েছিলেন, জাতিসংঘ করেছে 1982 সালে। কাজী বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি ছিল সেটাই আপনারা উপলব্ধি করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 75 পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ কখনো নেয়নি। আসলে তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল কিনা আমি জানি না। যাক, আমি সরকার আসার পরপরই এটা উদ্যোগ নেই, কারণ আমরা আগে থেকে এটা নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা ছিল এবং জাতিসংঘে আনক্লজে আমি সইও করে আসি। কিন্তু তারপরেও যখন 2001-এ বিএনপি ক্ষমতা আসলো তারাও তেমন কোনো উদ্যোগ নেয়নি। আমাদের হাতের সময় খুব কম ছিল, মাত্র 2 বছর হাতের সময় যখন আমরা 2009 সরকার গঠন করি। কারণ 11 সালের মধ্যে সকল তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে
মানে প্রমাণ করতে হবে যে এই সমুদ্র সীমা আমাদের অধিকার আছে, আমরা সেগুলি সম্পন্ন করেই কিন্তু আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করি। যে সমুদ্র সম্পদ এখন আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগছে বা কাজে লাগবে, আরও লাগাতে পারবো আমরা, ঠিক সেভাবে করে তুলি। আমাদের বিমান বাহিনীকে আকর্ষণীয় করার জন্য যেমন জাতির পিতা স্বাধীনতার পরপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন, ঠিক সেই সময় তিনি কিন্তু যুদ্ধ বিমান MiG-21 কিনে দেন। আমি সরকার আসার পরে সেই 96 সালে MiG-29 কিনি। অবশ্য MiG-29 কিনে আবার 2টি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়। আমাদের বিমান বাহিনী এখন যথেষ্ট শক্তিশালী এবং সেখানে আমাদের মেয়েরা পর্যন্ত ভালো ভূমিকা রাখছে। সেই সাথে আমাদের নৌবাহিনী, আপনারা জানেন যে 6 দফা যখন জাতির পিতা দিয়েছিলেন তখন কিন্তু নৌবাহিনী হেডকোয়ার্টার বাংলা এই পূর্ববঙ্গে করার জন্য তিনি দাবি তুলেছিলেন, কারণ আমাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে, কাজে নৌবাহিনী আরও শক্তিশালী হওয়া উচিত, সেটাই ছিল তার স্বপ্ন। আমি প্রথমবার এসে ফ্রিগেট কিনি, একদম সম্পূর্ণ নতুন ফ্রিগেট। অবশ্যই ফ্রিগেট কেনার জন্য আমাকে আরও 2টি মামলার আসামি হতে হয়, কিন্তু আমার এখানে দুঃখ নেই, আমি যা করেছি যা জনগণের জন্য করেছি, যদিও এখানে কোনো কিছু তারা প্রমাণ করতে পারেনি এবং আমার এটাই ছিল যে এটা তদন্ত করে দেখে তারপরে মামলা সমাধান করতে হবে। যাক, আমার কথাটা হচ্ছে যে দেশের জন্য কাজ করা, এটাই তো আমাদের সব লক্ষ্য। কাজে আমাদের প্রত্যেকটা বাহিনীকে আধুনিক করে তোলা এটাই ছিল, এমনকি পদবিগুলি পর্যন্ত আমি পরিবর্তন করে দিয়ে ঠিক আন্তর্জাতিক মানের করে দিয়েছি। দ্বিতীয়বার সরকার আসার পর থেকে আরও আমাদের জন্য সহজ হয়েছে, আমরা আরও অনেক কাজ করে দিয়েছি, নতুন নতুন সামরিক ছাউনি আমরা করে দিয়েছি, অনেক কাজ আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্য এটাই, এবং আজকে আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক, আমরা সাবমেরিনও ক্রয় করেছি। কাজে সেভাবে আমি এখন অত বিস্তারিত বলতে যাব না, আমি খালি এটুকু বলবো যে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা, যেটা জাতির পিতার লক্ষ্য ছিল। আর তাছাড়া আমার পরিবার, আমার ভাই সবাই সামরিক বাহিনীতেই ছিল, কাজে সেই সূত্রে আমি এটি মনে করি যে এর সার্বিক উন্নতি আমাদের জন্য একান্তভাবে দরকার। আমাদের এই সামরিক জাদুঘরের পাশে একটা জায়গা ছিল, সেই জায়গাটায় একটি শিশু পার্ক করা হয়। এটার পিছনে আবার একটা ইতিহাস আছে। কোনো একজন, আমি আর নাম বলতে চাই না, হয়তো এখন নাম শুনলে লজ্জা পাবে, তিনি হঠাৎ দাবি করে বসলেন সেখানেতে মাল্টি স্টোরেজ বিল্ডিং করবে। আমি সাথে সাথে, আমার তখন মিলিটারি সেক্রেটারি ছিলেন মেজর জেনারেল আবেদিন, আমি আবেদিনকে বললাম যে এই জায়গাটা কিছুতেই ওখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং করা যাবে না, কারণ এটা করতে গেলে আমাদের এই সামরিক জাদুঘর এবং আমাদের প্ল্যানেটোরিয়ামটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তো ওখানে আমি শিশু পার্ক করে দেব। যাই হোক, সেখানে এখন দৃষ্টিনন্দন শিশু পার্ক হয়ে গেছে, এখন আর কেউ নিতে পারবেও না, আর ওই দালানটা বানাতেও পারবে না। কাজে আমি এটুকু বলবো যে প্রত্যেকটা কাজ করতে গেলে সব সময়টা বাধা আসে, সেগুলো আমরা অতিক্রম করেছি এবং আজকে আমরা এটা করতে সফল হয়েছি। তা আমি মনে করি যে আমাদের দেশে আসলে মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত, সেজন্য আমাদের একটা চেষ্টা থাকে যে তাদের বিনোদনের ব্যবস্থা, আর বিনোদনের সাথে সাথে শিক্ষণীয় ব্যাপার। প্ল্যানেটোরিয়ামে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আসে, তারা সেটা দেখে, অনেক কিছু জানতে পারে, আবার সেই সাথে সাথে আমাদের সামরিক জাদুঘরও আসতে পারবে, দেখতে পাবে। ছোট শিশুরা, তাদেরও বিনোদনের ব্যবস্থা শিশু পার্কে, সব কিছু মিলে একটা চমৎকার জায়গায় আমাদের বিজয় সরণি, অর্থাৎ বিজয় সরণি বিজয়ের স্মৃতি নিয়েই চলবে, সেটাই হচ্ছে আমাদের বড় কথা। তো সেটা আমরা আজকে করতে পেরেছি। আমি আশা করি যে এটা আমাদের দেশের মানুষকে আরও মানে আকর্ষণীয় করবে, আর সেই সাথে সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কেও আমাদের দেশের মানুষের সম্যক জ্ঞান অর্জন করতে পারবে এবং মানুষকে আরও আকর্ষণীয় করবে। আর এখানে অনেকগুলি যেমন আর্ট গ্যালারি সহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, ব্রিফিং রুম, সুভেনির শপ, ফার্স্ট এড কর্নার, মুক্তমঞ্চ, 3D সিনেমা হল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, লাইব্রেরি, আর্কাইভ, অসংখ্য ভাস্কর্য, মুরাল, ক্যাফেটেরিয়া, আলোকসজ্জা, আলোকোজ্জ্বল ঝর্ণা, বিস্তৃত উন্মুক্ত প্রান্তর, সব কিছু মিলে অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। সেজন্য এই নির্মাণের সাথে যারা জড়িত, এখনও অনেকে এখানে আছেন, অনেকেই অবসর নিয়ে চলে গেছেন, আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সফল হয়েছে।
এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা প্রতিষ্ঠান আপনারা জাতিকে উপহার দিয়েছেন এবং এই নির্মাণ কাজে আমাদের এএনসি ও সেনা সদর সম্পূর্ণভাবে জড়িত ছিলেন। সেই সাথে সাথে আমাদের সেনা নৌ বিমান বাহিনী তারা যার যার নিজের গ্যালারি তারা সজ্জিত করেছেন এবং খুবই চমৎকারভাবে আমি বলবো যে সজ্জিত করা হয়েছে। আপনাদের সবাইকে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এটুকু বলবো যে আমি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থায়িত্ব এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কিছুক্ষণ আগে আমি উদ্বোধন করে ফেলেছি, কাজী এটা মানে আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা গর্বের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেটাই আমি কামনা করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠান সমাপ্তির জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।